নমস্কার। আজকের এই ভিডিওতে প্রথমে আজকে একটা ইয়ারলি চার্ট নিয়ে কথা বলবো, কারণ প্রায় বছরের শেষ চলে এসেছে। 2026-এর শুরু করতে যাচ্ছি আমরা। তো ইয়ারলি চার্ট দেখলে আপনাদের মানসিকতা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে। একটা দারুণ সারপ্রাইজ আছে, প্লিজ ভিডিওটা পুরো দেখবেন। তার সাথে সাথে জানেন আপনারা, আমার ট্রেডিং চ্যালেঞ্জ চলছে, ট্রেডিং চ্যালেঞ্জ সিরিজটা, যেটা নভেম্বরের শেষ উইক থেকে আমি শুরু করেছি 31শে ডিসেম্বর পর্যন্ত। তার একটা আপডেট দেব। প্রায় শেষ হয়ে এসেছে ট্রেডিং চ্যালেঞ্জটা। সেখানে কেমন আমার স্ট্র্যাটেজি থাকছে, তার রেজাল্ট, সেটা নিয়ে একটু আলোচনা হবে। তার সাথে সাথে মার্কেট নিয়ে চার্টে আলোচনা করব। চার্ট আপনাদের সামনে ওপেন করে চার্টে অনেক কিছু জিনিস, সেট আপ এক্সেট্রা নিয়ে আলোচনা করব। মন দিয়ে ভিডিওটাকে অবশ্যই দেখবেন। তো চলুন শুরু করি। প্রথমে আগে চট করে আপডেট দিয়ে নেব আমার ট্রেডিং চ্যালেঞ্জের। যারা নতুন তাদের জন্য বলি, আমি কিন্তু মাঝে মাঝেই এই চ্যানেলে, সম্ভবত ইউটিউবে তেমন আর কোনো চ্যানেলে পাবেন না যেখানে আগে থেকে বলে নিয়ে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে বলি যে আমি নেক্সট 1 মাস বা 2 সপ্তাহ বা 10 দিন আমি এই ট্রেডিং চ্যালেঞ্জ এই অ্যাকাউন্টে করতে চলেছি, এবং লাভ লোকসান যাই হোক না কেন আপনাদের সামনে ট্রান্সপারেন্টলি তুলে ধরবো। এতে দুটো কাজ হয়। এক, আমি যে ট্রেডগুলো নিই সেগুলো শেষ হওয়ার পর আফটার ক্লোজিং আমি ট্রেড অ্যানালিসিস করে আপনাদের সামনে লার্নিংটা তুলে ধরার চেষ্টা করি। এতে আপনাদের একটু উপকারও হয় বলে আমার মনে হয়। প্লাস সেকেন্ড ব্যাপার, যে আপনাদের মনে যে একটা ব্যাপার থাকে যে সত্যিকারের ট্রেডিং থেকে কি পয়সা রোজগার করা যায়, সেটার একটা প্রশ্ন আপনারা পেতে পারেন। যদি হ্যাঁ, যদিও পরিশ্রম লাগে, ভালোভাবে করতে হয়, একটাই রেজাল্ট, এটাই সবার জন্য যে অ্যাপ্লিকেবল তা নয়, এটা ধরে নিয়েই ব্যাপারটা কিন্তু একটু কনফিডেন্স বুস্ট আপের কাজ করে। প্লাস 3 নম্বর যেটা হয়, যেটা ইউটিউবে আজকাল খুব বিরল, যেটা হচ্ছে জেনুইনিটি। আপনারা একটা জেনুইনিটিরও ব্যাপার পান। যার চ্যানেল আপনারা ফলো করেন সে নিজে ট্রেড করে কিনা সেটাও একটা দেখতে পান। দেখুন, আমি পোস্ট করেছিলাম আজ থেকে আমার মনে হয় 1 মাস আগে। 2025-এর লাস্ট ট্রেডিং চ্যালেঞ্জ শুরু হচ্ছে 24শে নভেম্বর থেকে আমি শুরু করছি, এবং এসির অ্যাকাউন্ট, জেরোধার অ্যাকাউন্ট পিকে, যে 40 লাস্টে 04 দিয়ে শেষ, সেটা আমি বলে দিয়েছিলাম। অ্যাকাউন্ট নাম্বার বলে দিয়েছিলাম, এবং সেটা 1 মাস আগে বলে দিয়েছিলাম। তার মানে আমি জানি না ওই অ্যাকাউন্টে আমার লাভ হবে কি লোকসান হবে, মানে সম্পূর্ণ ট্রান্সপারেন্ট। এই নয় যে মাল্টিপল অ্যাকাউন্ট আছে, যে অ্যাকাউন্টে লাভ হলো সেটা আপনাদেরকে দেখালাম, তা নয়, একদম অ্যাকাউন্ট নাম্বার দিয়ে। তো আজকে দেখে নিন অ্যাকাউন্ট নাম্বার, সেই পিকে লাস্টে 404 দিয়ে এন্ডিং। সেই অ্যাকাউন্টেই আমি ইকুইটি যদি দেখি 24শে তারিখ থেকে শুরু হয়েছে, নভেম্বরের 24, সুতরাং নভেম্বরের 22 তারিখ থেকে নিই, স্যাটারডে, মানডে ছিল 24 তারিখ, ঠিক আছে, থেকে আজকের দিন পর্যন্ত। আজকে যখন ভিডিওটা শ্যুট হচ্ছে রবিবার ডিসেম্বরের, দেখা যাক কি হয়। চলুন। এবং 1 লাখ টাকা দিয়ে আমি শুরু করেছিলাম, সেটাও আপনাদের, যারা এই ভিডিওটা আগে থেকে দেখেছেন বা এই ভিডিও সিরিজটা, ট্রেডিং চ্যালেঞ্জটা ফলো করেছেন, তারা জানেন ট্রেডিং ক্যাপিটাল ছিল 1 লাখ টাকা। যদি দেখেন পিএনএল, 23,000 টাকা প্রফিট হয়েছে, 23.85, মানে প্রায় 24,000-এর কাছাকাছি, মানে 24%, যেটা একটা, আপনারাই বলবেন সেটা ভালো কি খারাপ, নিচের ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আমি চার্জেস অ্যান্ড ট্যাক্সেসে আসবো। এইখানে দেখুন 1.57 থাউজেন্ড রুপিস, মানে 1,500 টাকার মতো কিছু মাইনাস হয়েছে, সেটাতেও আসবো। চার্জেস এখানে যদি আসি, সেখানে দেখতেই পাচ্ছেন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন ফি, সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স, এসটিটি যেগুলো আমাদের দিতে হয়, স্ট্যাম্প ডিউটি, এগুলো তো আছে। তারপর ব্রোকারেজ 400 টাকার মতো আমার ব্রোকারেজ গেছে, সেটাও আছে, ঠিক আছে, এইগুলো আছে। আর এই যে ফিটা দেখছেন, এই 1,500 টাকার মতো, 1,500 টাকা গেছে। এমটিএফে আমার একটা দুটো পজিশন ছিল, এমটিএফ মানে মার্জিন অন ট্রেড ফান্ডিং যাকে বলে, সেটা ছিল। তার জন্যই কিন্তু, তার যে সুদ একটু দিতে হয়, তার জন্য এই টাকাটা গেছে। যদিও আমি এমটিএফ নিয়ে যারা আগ্রহী তাদের জন্য সেপারেট একটা ভিডিও আমার চ্যানেলে আছে, এমটিএফ সঞ্জয় টক্স বাংলা বলে সার্চ করবেন, পেয়ে যাবেন। কিন্তু নতুন যারা, তারা প্লিজ এমটিএফ করতে যাবেন না। 1-2 বছর প্রফিটেবল থাকার পর আপনার যদি মনে হয় আপনি তৈরি, তখন এমটিএফ নিয়ে একটু নাড়াচাড়া করতে পারেন, তার আগে নয়। মার্জিন ইজ হার্মফুল ফর দ্য ট্রেডিং, এটা কিন্তু মনে রাখবেন। যাই হোক, এইসব চার্জেস বাদ দিয়ে যদি দেখেন, নেট মোটামুটি 20,000 রুপিস, 20,000 টাকা প্রফিট, মানে 20% অন নেট বেসিস। এটা কি ভালো না খারাপ, একটু প্লিজ জানাবেন। ঠিক আছে, আপনার মতে। এবার যে লাস্ট একটা ট্রেড নিয়েছিলাম তার আপডেটে আসি, যে কি ট্রেড ছিল না ছিল। আগে মার্কেট নিয়ে কথা বলিনি, এটা নিশ্চয়ই আপনাদের সামনে দেখলেন। ওকে,
এইবার আসি মার্কেট নিয়ে কথাবার্তায়, এবং এবং এই মার্কেট নিয়ে কথাবার্তা বলার আগে একটা জিনিস আপনাদের সামনে বলে রাখাটা খুব জরুরি আমার মনে হয়। যারা এই ভিডিওটা দেখছেন, যারা আজকে ভিডিওটা দেখছেন, প্লিজ আজকে 28 তারিখ, 28শে ডিসেম্বর রাত 8টা থেকে আমার একটা ওয়েবিনার আছে, যেখানে আমি পোর্টফোলিও তৈরি থেকে শুরু করে হাউ টু ক্রিয়েট স্মার্ট পোর্টফোলিও সেসব নিয়ে আমি বলতে চলেছি। মাত্র 20 টাকা এন্ট্রি ফি মানে ফ্রি অফ কস্টই রেখেছি, কিন্তু অনেকে সিট বুক করে নেয় তারপর আর আসে না, তার জন্য যারা আগ্রহী তারা সিটটা পায় না, তাই জন্যই আমি রেখেছি 21 রুপিস মাত্র এন্ট্রি ফি। প্লিজ জয়েন করে নেবেন। যারা এই ভিডিওটা পরে দেখছেন তারা ভাববেন না যে মিস হয়ে গেছে, তারাও প্লিজ এতে এনরোল করে নেবেন, কারণ এই রেকর্ডিংটা থেকে যাবে এবং এই রেকর্ডিংটা লাইফ টাইম যতদিন এই সঞ্জয় টক্স অ্যাপটা আপনার কাছে আছে ততদিন থাকবে। সঞ্জয় টক্স অ্যাপটা কোত্থেকে পাবেন? এখানে এনরোল করতে গেলেই গুগল প্লে স্টোর থেকে এই যে সঞ্জয় টক্স এই অ্যাপটাকে আপনাকে ইনস্টল করে নিতে হবে। সবথেকে ভালো হয় এই লিঙ্ক ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টেও আমি দিয়ে দিয়েছি এই কোর্সের লিঙ্ক, সেখান থেকেই করে নিতে পারেন। এই সঞ্জয় টক্স অ্যাপটা বানান ভুল করবেন না, SANJOY, গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিয়ে গেট দিস কোর্সটা করে নেবেন। যারা পরে দেখছেন, লাইভ ওয়েবিনারে না রাখতে পারলেও রেকর্ডিং থেকে যাবে আপনার কাছে যতদিন সঞ্জয় টক্স অ্যাপটা থাকবে, সুতরাং সেটাও থেকেও দেখে নিলে আপনার উপকার হবে বলে আমি মনে করি। তো ঠিক আছে, এবার আসুন যে চার্টে, এটা আপনার সামনে ইয়ারলি, নিফটির ইয়ারলি চার্ট আছে, ঠিক আছে? নিফটির ইয়ারলি চার্ট একবারও লক্ষ্য করেছেন ব্যাপারটা কি চলছে? যদি বলেন বুল রান, আমি যদি এই ফেজটা কনসোলিডেশন যে করলো, তারপর জানুয়ারি 2003 থেকে কিন্তু একটা বুল রান চালু হয়েছে, মাঝখানে 2008-এর এই ফলটা, ঠিক আছে? তারপর একটু কনসোলিডেশন 3-4 বছর এই জোনটায় করেছে, 3-4 বছর দেখুন এই জোনটায় কনসোলিডেট করেছে এবং মার্কেট এইভাবেই চলে। যারা এই সময় ইনভেস্ট করেছেন এবং নাজারিয়া জাস্ট 2 বছরের জন্য ছিল, তারা কি আজকে হাত কামড়াচ্ছেন না? কামড়াচ্ছেন, যে এ বাবা 2 বছরের পরে টাকাটা বার করে নিলাম, কি হলো? এবং মানে বুল রানটা মিস করলাম। এবং তারপর থেকে দেখুন আবার 2 বছর একটু দাঁড়িয়েছিল এই একটা ব্রেকআউট দেওয়ার পর, তারপর কিন্তু একটা লম্বা বুল রান চলছে। হ্যাঁ, মাঝখানে এই কোভিডের একটা ফল হয়েছিল, সেটা স্বাভাবিক ব্যাপার, সেটা আপনারা জানেন, একটা আনএক্সপেক্টেড ব্যাপার। এবং কিন্তু তারপর থেকে কিন্তু কনসিস্টেন্টলি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 7-8 বছর ধরে কিন্তু এই বুল রানটা চলছে। মাঝখানে কিন্তু এরকম কনসোলিডেশন বা নিচের দিকে নামার সেই ফেজ তেমন কিন্তু আসেনি, যদিও বলবেন 2024 থেকে 2025টা প্রায় কনসোলিডেশন ফেজেই ছিল। ঠিক আছে, কিন্তু তাও বুলিশ, মানে এই নয় যে আমরা এখন 20,000 ইন্ডেক্সে আছি, তা নয়। এই জন্যই এইটা কেন বললাম, গত ভিডিওর নিচে কয়েকজন কমেন্ট করেছিলেন সেদিন মার্কেট 150-200 পয়েন্ট বেড়েছিল, এই তো যেদিন মার্কেট বাড়ে বুলিশ হয় সেদিনই আপনি আসেন। আমি তখন মানে তাকে কমেন্টের অ্যান্সারও দিয়েছিলাম যে হয়তো রিটেলদের মনে হয় বা আপনাদের মনে হয়, এটা আমারও হতো আমি যখন প্রথমে ছিলাম, যে যেদিন 200 পয়েন্ট বাড়ছে মার্কেট বুলিশ, আবার যেদিন 200 পয়েন্ট কমছে সেদিন মার্কেট বিয়ারিশ। সেদিনকে ওই মার্কেট ক্র্যাশ এইসব ভিডিও আপনাদের দেখতে খুব ভালো লাগে বা এইসব করে, আসলে মশাই তা হচ্ছে না। 26,000-এর ইন্ডেক্সে 200 পয়েন্ট বাড়া বা কমা, এটাকে সাইডওয়েজ বা একটা নর্মাল দিন হিসাবেই কনসিডার করা উচিত, ঠিক আছে? 26,000-এর ইন্ডেক্সে 250 পয়েন্ট মানে 1%, প্রায় 250 পয়েন্ট, 500 পয়েন্ট মানে 2%, তাহলে 2%, 1% এগুলো তো নর্মাল ব্যাপার নিফটির ওঠানামা বা বাজারের ওঠানামা। এইটাকে যদি আপনি তাতেই যদি বুলিশ মেন্টালিটি নিয়ে নেন বা কোনোদিন নিচে পড়লো বিয়ারিশ হয়ে গেলেন প্রচুর, না, তাহলে ব্যাপারটা হয় না। কেন হয় না একটু আসছি, আপনাদের মানসিকতা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। এবার পাতি আমার যে মানে আমরা যে শর্ট টার্ম ট্রেডিং এর জন্য, যারা স্পেশালি সুইং ট্রেড করেন তাদের জন্য একটু আসছি ডেইলি চার্টে। এই চার্ট নিয়ে আরও অ্যানালিসিস আমার বছরের শেষের দিকে ভিডিওতে থাকবে, সেই সিরিজটা অবশ্যই দেখবেন। দেখুন, যেদিন আমি ভিডিও বানিয়েছিলাম মনে হয় এই দিন বা এই সব দিন হবে, বলেছিলেন যে দারুণ বুলিশ হচ্ছে, তারপর তো আবার 3 দিন এই কমে আছে, তাই না? আজকে তো ভিডিও বানাচ্ছি গতকাল, মানে গত ট্রেডিংয়ে যখন নিচে এসেছিল, তাহলে কি মার্কেট সব শেষ? তা তো নয়। এটা আরও বুঝবেন ভালো করে, যাদের এটা অসুবিধা হয় ক্যান্ডেল চার্টে, লাইন চার্টে একটু কনভার্ট করে নেবেন। লাইন চার্টে কনভার্ট করলে দেখবেন যে এইখান থেকে, মানে অক্টোবর 2025 থেকে, মানে অক্টোবর মাস থেকে এটা কি করছে, এটা তো জাস্ট কনসোলিডেটিং ইন দ্য আপার জোন।
কনসলিডেট করছে, কিন্তু একটা ভালো যে আপার জোনে কনসলিডেট করছে, মানে এরকম বাড়ার পর আপার জোনেই আছে। তাই জন্য বলছি চিন্তার কারণ নেই। এই যে বাজার দুদিন পড়েছে 26,200 থেকে আবার 26,000-এ এসেছে গত দুদিন ধরে, তাতেও চিন্তার কারণ নেই। কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ, মানে আপনি যদি খুব শর্ট টার্ম ট্রেডার হন, ইন্ট্রাডে করছেন, তাহলে তো ডে বাই ডে দেখছেন, ডে বাই ডে আপনি স্ট্র্যাটেজি করছেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যারা একটু সুইং ট্রেড করছেন, একটু পজিশনাল চিন্তাধারা, তাদের জন্য বলছি মার্কেট 200 পয়েন্ট নামলেও চিন্তার কারণ নেই। চিন্তার কারণ এই জন্যই নেই, নিজেরাই দেখছেন যারা চার্ট বেশি কিছু জানেন না তাদের জন্য এইটা এবং এইটা, এই দুটো এখন সাপোর্ট বা লো হিসেবে কাজ করছে। যেহেতু এই লোটা আর এই লোটা খুব কাছাকাছি, তাই জন্য আমি এটাই নিলাম, ঠিক আছে? কেন একটা জোন হয়, 50-100 পয়েন্টের একটা জোন হয়, পার্টিকুলার একটা পয়েন্ট তো হয় না। তো এই জোনটা আসলে কত, এই জোনটা যদি আপনি মার্ক করেন তাহলে নিজেই দেখতে পারবেন। যদি আমি আপনার জন্য মার্কও করে দিই, ধরুন দেখুন এইভাবে টেকনিক্যালটা একটু মাথায় রেখে কাজ করলেই কাজটা হয়ে যায়। সেটা হচ্ছে 25,700, 25,700, ঠিক আছে? এইটা। আর এইটা যেটা আমি মেন দেখছি সেটা হচ্ছে 25,400। তাই জন্য আমি বারবার আপনাদের বলছি, আগের ভিডিওতেও বলেছি, যতক্ষণ না বাজার 25,400-র নিচে যাচ্ছে, ক্লোজিং দিচ্ছে, ততক্ষণ বাজার ওয়েল অ্যান্ড গুড। বাজারের স্ট্রাকচার একদম ঠিক আছে, তার মধ্যে কোনোদিন 200 পয়েন্ট বাড়বে, কোনোদিন 200 পয়েন্ট কমবে, চিন্তার কারণ নেই। হ্যাঁ, লাইফ হাইকে ক্রস করলে আমরা আবার বুলিশ হব, বাই এখনো বুলিশ আছি, বুলিশনেস থেকে যা বেরোচ্ছি না, কারণ মার্কেট তো হায়ার হাই করে একটু কনসলিডেট করছে, আবার তো যাচ্ছে। মেন যে ক্রিটিক্যাল লোগুলো সেগুলো তো ভাঙছে না, যেটা আমার কাছে ক্রিটিক্যাল লো 25,400। এইটা ভেবে দেখুন, ঠিক আছে? সুতরাং একদিনের মুভমেন্টে 26,000-এর ইন্ডেক্সকে ক্রিটিসাইজ করবেন না। সেটা বুলিশও নয়, বিয়ারিশও নয়, নর্মাল, ঠিক আছে, নর্মাল ডে। ওকে, এইবার আসি ব্যাংক নিফটিটা। একটু লাইন চার্ট আপনাদের সামনে আজকে দেখাচ্ছি, চোখটা একটু খুলছে কিনা একটু বলবেন। আর এইটা একটা দারুণ জিনিস, আপনারা ইমপ্লিমেন্ট করে দেখতে পারেন। যখনই একটু ক্যান্ডেল স্টিকে অনেকের প্রবলেম হয়, তখন একটু ঘুরিয়ে লাইন চার্ট দেখে নেবেন, আবার ক্যান্ডেলে চলে আসবেন। কারণ আমি পার্সোনালি ক্যান্ডেল স্টিক প্রেফার করি, কিন্তু মাঝে মাঝে লাইন চার্টও দেখে নেওয়া যেতে পারে যখন একটু কনফিউশন হয়। তো ব্যাংক নিফটি একদম পিওর সাইডওয়েজ আছে, ঠিক আছে? কিন্তু খারাপ নয়, খারাপ স্ট্রাকচার নয়, মানে লোয়ার লো লোয়ার হাই তৈরি করছে, একদম ভেঙে পড়ছে, তা নয়, তা নয়। যেটা এইখানে হয়েছিল দেখতে পাচ্ছেন, এরকম তো চার্ট নয়। যদি এরকম চার্ট থাকতো, এরকম তো চার্ট নয়, তাই না? তো এইটা ভাবুন, ঠিক আছে? আচ্ছা, মিড ক্যাপ স্মল ক্যাপ যেটা চিন্তার কারণ মানে আমার আপনার পোর্টফোলিও, আপনারা যারা করেন বেশিরভাগ মিড ক্যাপ স্মল ক্যাপ জাতীয় স্টক থাকে, এবং পোর্টফোলিওটা কিন্তু এখনো লালই আছে অনেকের। তো তাদের জন্য বলবো, দেখুন মিড ক্যাপটা কিন্তু যাও লাইফ হাইয়ের কাছাকাছি দাঁড়িয়ে থাকলেও মেন চিন্তার কারণ বা মেন পেইন দিচ্ছে সেটা হচ্ছে স্মল ক্যাপ। স্মল ক্যাপের এই চার্ট কিন্তু একটু মানে কি বলে, খুব একটা সুবিধাজনক মনে হচ্ছে না। মানে কখন এটা ভালো হবে? নতুন একটা হাই হলো আমার মতে, আমি ভুলও হতে পারি, আমার মতে প্লিজ ভিডিওটাকে একটু লাইক করে দিন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার মনে হয় যে যখন স্মল ক্যাপে একটা মানে প্রথমে বাজার লাইফ হাই করলো, তারপর একটু লার্জ ক্যাপগুলোতে র্যালি এলো, যেটা চলছে, লার্জ ক্যাপগুলো তো ধরে আছেই ভালো, যখন টিসিএস ইনফোসিস একটু ল্যাগার্ডরা ভালো করছে, আইটি সেক্টর ভালো করছে কয়েকদিনের জন্য সেগুলো। তো যখন ওই একটু র্যালি এলো, মিড ক্যাপটাও পিক আপ হলো, তারপরে স্মল ক্যাপ পার্টিসিপেট করবে, ঠিক আছে? স্মল ক্যাপ আগেই পার্টিসিপেট করে যাবে আমার এখনো মনে হয় না, কারণ অনেক হেডউইন্ডস আছে, ইকোনমির দিক দিয়ে সব ঠিক থাকলেও আগে প্রথমে একটু মানুষ মিড ক্যাপ লার্জ ক্যাপেই একটু বেট করবে, তারপর ফান্ডরা এইসব জায়গায় আসবে যখন একটু বুলমান রানটা শুরু হবে। তাই জন্য দেখুন স্মল ক্যাপ কিন্তু নিচের দিকেই আছে, বা সেরকম যেমন নিফটি একটু হাই দিকে কনসলিডেট করছে, মিড ক্যাপও প্রায় হাইয়ের কাছে আছে, স্মল ক্যাপ তা নয়। এই জন্যই কিন্তু আপনার মেন পোর্টফোলিও বলছি, পোর্টফোলিওতে অনেক সময় আপনারা যারা স্টক নিয়ে স্মল ক্যাপ জাতীয় স্টকে ওরিয়েন্টেড আছেন, তাদের পোর্টফোলিওটা একটু লাল হয়ে আছে, তাই জন্য ইন্ডেক্সের দিকে একটু নজর রাখবেন। আইটি দেখুন রিসেন্ট যে এই যে সুইং হাই, তাকে টাচ করে আবার একটু নিচে এসেছে। এবার এখানে দেখতে হবে যে এখানে কি কনসলিডেশন করে আবার নতুন হাই তৈরি করে কিনা, সুতরাং নজরে অবশ্যই রাখবেন। অটো
অটো সেক্টর ঠিক আছে, অটো সেক্টর ভালোই চলছে, অটো সেক্টর খারাপ চলছে না। তার মধ্যে কিছু কিছু স্টক পার্টিসিপেট করছে, কিছু কিছু করছে না, কিন্তু অ্যাজ আ হোল আমি যদি কি বলে ইন্ডেক্স চার্ট দেখি, তাহলে এফএমসিজি বহু দিন ধরে বলতে পারেন বা বহু মাস ধরে কনসোলিডেট করছে, বুল রানেও তেমন পার্টিসিপেট অতটা করেনি, তো এটাকে আমি বাদ দিচ্ছি। মেন হচ্ছে আপনাদের সবার প্রিয় পিএসইউ সেক্টর, তার মধ্যে বিগত কয়েকদিনে এক দুদিনের রেলওয়ে স্টকগুলো একটু বেড়েছিল, ডিফেন্স স্টকগুলো বেড়েছিল। আমি মনে করি এইগুলোকে, এই উছালগুলোকে ইউজ করে যারা একটু ফেঁসে আছেন তারা একটু প্রফিট বুক করে নিতে পারেন বা বেরিয়ে যেতে পারেন, ভালো স্টকে সুইচ ওভার করতে পারেন, কারণ এই স্টকগুলোর দাম কখন ফিরে আসবে কেউ জানে না। আপনার ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলছি, কোনো রকম ফিনান্সিয়াল অ্যাডভাইস নয়। ইরেডা, ইরেডা স্টকটাকে যদি আপনি দেখেন, আমি পিএসইউ বললাম সাইডওয়েজ আছে, এবার আমি ইরেডা স্টকটায় যাচ্ছি, যেহেতু আপনাদের প্রচুর মানে ইরেডা ইজ আ, নিচে প্রশ্ন করবেন না এসজিভিএন নিয়ে বলুন বা এই, ইরেডা একটা পুরো পিএসইউর যে পুরো একটা বাস্কেটের একটা উদাহরণ হিসাবে আমি ইউজ করছি, তার মধ্যে এসজিভিএন থেকে শুরু করে সবকিছু নিয়ে নিতে পারেন, রেলওয়ে সেক্টর সবকিছু। আমি একটা জাস্ট উদাহরণের জন্য ইউজ করছি, বুঝতেই পারবেন কেন, বুঝতেই পারবেন। দেখুন, সবাই এখানে যখন বাড়ছিল 2024-এ, সবাই এর মধ্যে দারুণ দারুণ করছে, তারপর 287 বা 300 টাকায় গেছে। 300 টাকা থেকে স্টকটা 50% ডাউন, 50% ডাউন, উঠতে আবার পুরনো জায়গায় ফিরে যেতে তার 100% বাড়তে হবে। আপনি নিজে মনে করুন, এই স্টক থেকে লাভ কি আপনি করতে পারবেন? আমার প্রশ্ন, ডাইরেক্ট প্রশ্ন থাকলো, নিজের মানসিকতা কি ওরকম? ধরুন ইরেডা আবার উঠলো, কখনো উঠলো, কবে উঠবে আমি জানি না, আদৌ উঠবে কিনা জানি না, কিন্তু ধরুন উঠলো, ধরুন উঠে আপনার কেনা দাম ধরুন 300 টাকায়, উঠে আবার যদি 300 টাকায় আসে, আপনি কি বেচবেন না? এতদিন ধরে পেইন ভেবেছেন যে এ বাবা 50% আমার টাকা নিচে চলে গেছে, মানে আমি 50,000 টাকা ইনভেস্ট করেছিলাম, 25,000 টাকা থেকে গেছে। আবার যখন ওটা উঠে ধরুন 2 বছরে বা 1 বছরে বা 6 মাসে উঠে আবার যদি ওটা 50,000 আবার যদি দেখতে পারেন পোর্টফোলিওতে যে আবার আগের দামে ফিরে এসেছেন, আপনি কি বেচে বেরিয়ে যাবেন না? 98% লোক তাই করবে, যে যাক বাবা, দাম তো চলে এসছে, বেচে বেরো, 2-3 বছর খুব পেইন করেছি, বেরিয়ে যাও। এবং এই জন্যই এটাই হয় এবং এটাই হবে, তাই জন্যই কিন্তু আমরা ফেঁসে যাই এবং করি না। তার থেকে রেমেডি কি? রেমেডি খুব সহজ ব্যাপার। যাতে মনে হচ্ছে যে না, এই স্টকের প্রতি আমি জাস্ট হুজুকে নিয়ে নিয়েছিলাম, এর রেজাল্ট আমার খুব একটা ভালো লাগছে না, এই আছে না, ফেঁসে গেছি, তার থেকে বেরিয়ে যান, সোজা ব্যাপার। বেরিয়ে গিয়ে অবশ্যই ফিনান্সিয়াল অ্যাডভাইজারের অ্যাডভাইস নিন। আমি হলে কি করতাম আমি বলছি, আমি বেরিয়ে যেতাম, বেরিয়ে গিয়ে ওই টাকাটা, যে টাকাটা আমার ধরুন 50,000 টাকা লাগিয়েছিলাম, এখন তার ভ্যালু 30,000-এ থেকেছে, ঠিক আছে, আমি স্টকটা নিয়ে আগে আলোচনা করে মানে অ্যানালিসিস করব, তার ফান্ডামেন্টাল দেখব, এই দেখব, যদি দেখি না মার্কেটের সাথে একসাথে যাচ্ছে না, মার্কেট লাইফ হাইতে আছে আর ও নিচেই পড়ে আছে, তাহলে মার্কেটের সাথে পার্টিসিপেট করছে না, বা আমি তার ফান্ডামেন্টাল দেখলাম না, ফান্ডামেন্টালও আহামরি কিছু করছে না, তাহলে আমি তার থেকে বেরিয়ে গিয়ে 30,000 টাকা নিয়ে নিলাম, 20,000 টাকা লসে নিয়ে নিলাম, ঠিক আছে, 30,000 টাকা নিয়ে আমি একটা মিউচুয়াল ফান্ডে রেখে দেবো, ডাইভার্সিফাইড মিউচুয়াল ফান্ড, ধরুন মাল্টি ক্যাপ বা ফ্লেক্সি ক্যাপ ফান্ডে আমি রেখে দিলাম। আমি জানি মোটামুটি 4-5 বছরে বা 3 বছরে আমার ওই মানে 50% তার থেকে রিটার্ন মোটামুটি চলে আসে। অনেক ফান্ড তো মাল্টি ক্যাপস বা মাল্টি ক্যাপ ফান্ড বা ফ্লেক্সি ক্যাপ ফান্ড, বিগত 5 বছরে অনেক ফান্ড ডবলও হয়ে গেছে। তো আমার টাকা তো ফিরে আসার চান্স ওখানে বেশি, একটা ডাইভার্সিফাইড পোর্টফোলিও থাকলো, বা একটা প্রফেশনালের হাতেও আমি দিলাম, বা না হলে ইন্ডেক্স ফান্ডে আমি ইনভেস্ট করে দিলাম, আমার টাকাটা আর মার গেল না, এবং আমি জানি কখনো না কখনো টাকাটা ঠিকই ফেরত চলে আসবে 2 বছর। কিন্তু ইরেডাতে আমি জানি না যে 2 বছর থাকলেও আমি টাকাটা পাবো কিনা, ইরেডা জাস্ট একটা উদাহরণ নিয়ে আমি বলছি। কিন্তু আপনার যদি মনে হয় না এর প্রসপেক্ট আছে কোম্পানির, ধরুন কেউ ইনফোসিসে উপরে ইনভেস্ট করেছেন, নিচে এসেছে, ইনফোসিসের রেজাল্ট দেখছেন, ম্যানেজমেন্টের বক্তব্য শুনছেন, যদি দেখছেন হ্যাঁ কনফিডেন্স আছে, হ্যাঁ এখানে আরো থাকা যায়, তাহলে থাকুন। কিন্তু এইভাবে অ্যানালিসিস করে ডিসিশন নিন এবং তারপর সেই টাকাটাকে আবার ইনভেস্ট করে দিন, এবং সেই টাকাটা দেখবেন সেই আপনার লোকসানটা ফিরে আবার চলে আসে ভালো জায়গায় যদি হয়। না হলে একটা জায়গায় আমি 10 বছর ফেসে থাকলাম, সেই স্টকের মানে প্রসপেক্ট আর নেই, তাহলে হবে না। যদি প্রসপেক্ট থাকে অবশ্যই থাকুন ভালো স্টকে, খারাপ স্টক থেকে বেরোন।
এবং এই নিয়ে আরও ডিটেলসে কিন্তু আমি আজকের এই ওয়েবিনারটায়, যেটা আপনারা হয়তো অ্যাটেন্ড করবেন কিনা জানি না, অ্যাটেন্ড প্লিজ করে নিন। সেইটা কিন্তু আজকের ওয়েবিনারে আরও ডিটেলস এসব নিয়ে আলোচনা হবে, একটু ট্রেডিং নিয়েও আলোচনা হবে প্লিজ। আর যারা মানে লাইভ ওয়েবিনার মিস করবেন, কোনো অসুবিধা নেই, প্লে স্টোর থেকে সঞ্জয় টক্স অ্যাপটা ইনস্টল করে 21 টাকা দিয়ে এনরোল করে নিন। করে নিয়ে রেকর্ডিংটা আপনার কাছে চলে আসবে, রেকর্ডিংটা লাইফ টাইম অ্যাক্সেস থাকবে, আপনি দেখতে পারবেন। লাইফ টাইম মানে যতদিন এই অ্যাপটা আপনি রাখবেন বা যতদিন অ্যাপে আমি থাকবো। আচ্ছা, এটা ক্লিয়ার হলো। এইবার আশা করি আপনারা আপনাদের এই মানসিকতাটা ক্লিয়ার করতে পারলাম। সরকারি কোম্পানিগুলোকে নিয়ে যারা ফেঁসে আছেন তাদের জন্য স্পেশালি এই বক্তব্যটা ছিল। আশা করি ভিডিওটাকে ভালো লেগেছে। একটু লাইক করে দেবেন প্লিজ। ভালো থাকবেন সবাই। আজকে যারা আছেন প্লিজ দেখা হচ্ছে রাত ৮টার সময় ওয়েবিনারে। ভালো থাকবেন সবাই। নমস্কার। জয় হিন্দ। বন্দে মাতরম।